যে কোনো একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ক্ষমতা ছেড়ে দেওয়ার পর বা পদত্যাগ করবার পর তিনি পালিয়ে গেছেন। বাংলাদেশে প্রথমবার এটা হয়েছে এবং তার সাথে সাথে তার চেলা চামুন্ডা সহ পালিয়ে গেছেন। ফলে এই সরকার আমলের প্রথম যে খসড়াটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে অজুহাত অগ্রহণযোগ্য, এই ধরনের একটা লাইন। আপনি কি আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে চাচ্ছেন? শেখ হাসিনার আমলের 2009 সালের আইনের অনেক ধারা হুবহু রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখতে পারবে, যেটা আগে র্যাবের হাতে যেটা ছিল সেটাই আপনি এখন রেখে দিয়েছেন। তো এসআরবির নাম পরিবর্তন করলেন কেন? কি বানোয়ার, আপনি একই প্রশ্ন যে নতুন রাষ্ট্রপতি সত্তর সাইদ এবং যে রিফর্ম হওয়া না হওয়া বিষয়গুলো যেগুলো আসছে আপনার দৃষ্টিতে। জি, ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার দুজন সহ আলোচক এবং যারা শুনছেন। বাবুল ভাই সম্পর্কে বলতে হয় যে বিএনপি কিংবা আমরা নতুন যে বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশে আসলে পার্লামেন্টারিয়ান হিসেবে যে ধরনের মানুষজনকে আমরা চাইতাম তাদের মধ্যে তিনি একজন। তো এই ধরনের মানুষজন যদি থাকতো তাহলে হয়তো বা সরকারকে এইভাবে কাঠগড়ায় দাঁড় করানো লাগতো না আসলে আমাদেরকে। যাই হোক, বাবুল ভাই বেশ কয়েকটা বিষয় আমার সামনে আনলেন, সেগুলো একটু অ্যাড্রেস করা দরকার। তার আগে তাসনিমা জাবিন অলরেডি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে কি হয়েছে, আমাদের প্রত্যাশা কি ছিল, আসলে আমরা কি পেতে পারতাম, সেগুলো চলে এসছে। ফলে সেখানে আর নতুন করে কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। বাবুল ভাই যেটা বললেন যে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সংসদ সদস্যদের যে সংখ্যা তার থেকে বেশি ভোট পেয়েছেন। এক্স্যাক্টলি ওই কারণে আসলে তাসনিমা জাবিনের এই প্রশ্নটা খাটে যে তাহলে কেন? তাহলে তো বিএনপি একটা এক্সাম্পল সেট করতে পারতো যে হ্যাঁ, আমরা 70 অনুচ্ছেদের ব্যাপারে যে সিদ্ধান্তটা আসলে ঐকমত্য কমিশনে হয়েছে, ইনফ্যাক্ট বিএনপি যতটুকু পর্যন্ত অ্যাকসেপ্ট করেছে আমরা সেটুকু মেনে অন্তত এই নির্বাচনটা করছি, রাষ্ট্রপতি নির্বাচনটা। তাহলে এটা কিন্তু একটা এক্সাম্পল সেট হতো। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের মানুষ, আমি শুধুমাত্র পার্লামেন্টে যারা আছেন তাদের কথা বলছি না, কারণ পার্লামেন্টে যারা আছেন তারা দেশের মানুষেরই প্রতিনিধিত্ব করেন। দেশের মানুষ আসলে তাকে যেভাবে অ্যাকসেপ্ট করে, যেভাবে নেয়, তাতে এখানে আসলে কিছুই ন্যূনতম কোনো ধরনের পরিবর্তন হতো না বলে মনে করি। ফলে এর মধ্য দিয়ে বিএনপির যেমন একটা এক্সাম্পল সেট করতে পারতো, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ডিগনিফাইড হতেন ওই পদে গিয়ে। যাই হোক, সেটা হয়নি। আমি একটু বাবুল ভাইয়ের দু একটা বিষয়কে একটু অ্যাড্রেস করি। যেমন বাবুল ভাই অধ্যাদেশগুলোর কথা বলছিলেন যে বিএনপি তো অধ্যাদেশগুলো তারা কি বলে আইনে পরিণত করার চেষ্টা করেছে। প্রথম অধিবেশনেই 98টা হুবহু আইনে পরিণত করা হয়েছিল। কোনগুলো? ধরুন কিছু জায়গার নাম পরিবর্তন করা হয়েছে, ব্রিজ কালভার্টের নাম পরিবর্তন করা হয়েছিল, কারণ ওটা তো অধ্যাদেশের, পুরো সরকারটা তো অধ্যাদেশের উপরেই চলেছে, তাই তো আসলে আইন করার ওই সময় কোনো ওই রাইটটা ছিল না ওই সরকারের। ফলে ওগুলোকে আইনে পরিণত করা হয়েছে। আর একটা করা হয়েছিল যেটা একটা বিশেষ পরিস্থিতিতে ওটা বাস্তবসম্মত ছিল, সেটা হলো স্থানীয় সরকারের প্রতিনিধিরা পালিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে তো এই ধরনের ঘটনা ঘটে নাই যে কোনো একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ক্ষমতা ছেড়ে দেওয়ার পর বা পদত্যাগ করবার পর তিনি পালিয়ে গেছেন। বাংলাদেশে প্রথমবার এটা হয়েছে এবং তার সাথে সাথে তার চেলা চামুন্ডা সহ পালিয়ে গেছেন। ফলে স্থানীয় সরকারের প্রতিনিধি যারা ছিল তারা কেউ নাই। ওই পরিস্থিতিতে প্রশাসক নিয়োগ করার দরকার ছিল, ওই একটা অধ্যাদেশ করে এটা ইন্টারিম করেছিল, কিন্তু সেটাকে আইনতে পরিণত করা হয়েছে, যেটা আসলে এই সময়ের জন্য প্রয়োজন নাই। কেন করা হয়েছে? কারণ এতে সরকার শক্তিশালী হয়। সরকার চাইলেই আসলে তার যাকে পছন্দ না তাকে কলমের খোঁচায় তার পদ থেকে সরিয়ে পারে। স্থানীয় সরকার একজন নির্বাচিত প্রতিনিধিকেও সরাই দিতে পারেন। এই অধ্যাদেশ ওই 98টার মধ্যে ছিল। কিন্তু যেগুলো আসলে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের কথা আমরা যেটা বলি, গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, সেটা যেই অধ্যাদেশগুলো করতে পারতো সেগুলো নিয়ে কিন্তু কাজ হয় নাই। ধরেন এর মধ্যে দুটো নিয়ে আবার আইনের খসড়া এসছে, ওই জায়গাতে আসবো। যেমন গুম প্রতিরোধ অধ্যাদেশ কিংবা আপনার মানবাধিকার কমিশন, এই দুটোর কথা বলি কারণ এই দুটোর আইনের খসড়া এসছে এর মধ্যে। এই ধরনের যে এই ধরনের যে অধ্যাদেশগুলো আছে সেগুলো আসলে আইনে পরিণত করা হয়নি। তখন বলা হয়েছিল যাচাই বাছাই করে সেগুলো আরো শক্তিশালী করে উপস্থাপন করা হবে। শক্তিশালী করে যখন উপস্থাপনের ব্যাপারটা আসলো, এখন যখন খসড়া করা হয়েছে, আমরা দেখলাম যে সেখানে 2009 সালের শেখ হাসিনার আমলের বেশ কিছু আইন হুবহু সেভাবে রাখা হয়েছে। কিভাবে রাখা হয়েছে? যে আপনার কোন একটা বাহিনী, যদি বাহিনীর কোনো একজন সদস্য, যেমন পুলিশ বাহিনীর একজন সদস্য যদি মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত থাকেন, অভিযোগ যদি আসে, তাহলে তার তদন্ত করবে পুলিশ বাহিনী। এবং ওই পুলিশ বাহিনী থেকে সরকারের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে সেটার ভিত্তিতেই মানবাধিকার কমিশন সেটার ব্যাপারে ব্যবস্থা নেবে। এটা বিরুদ্ধে আমরা বলতে আমি কিন্তু ইনক্লুডিং বিএনপি বলছি, লড়াইটা তো আমরা একসাথে করেছি, ইনক্লুডিং বিএনপি আমরা কিন্তু এর বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছি। ইন্টারেস্টিংলি শক্তিশালী করে উপস্থাপন করার কথা যখন আসলো যাচাই বাছাই করে, তখন আমরা দেখলাম শেখ হাসিনার আমলের সেটাকে এখানে রাখা হয়েছে। আরেকটা কথা বলি, এই সরকার আমলের প্রথম যে খসড়াটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে অজুহাত অগ্রহণযোগ্য, এই ধরনের একটা লাইন ছিল প্রথম খসড়ায়।
ফাইনালি যেটা মন্ত্রিপরিষদ অ্যাপ্রুভ করলো সেই খসড়া লাইনটা নাই। তার মানে আপনি এখন চাইলেই ক্রসফায়ারের যে আমরা ওই যে একটা গল্প জানি, তারা হামলা চালিয়েছিল, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কারণ পাল্টা আমাদেরকে গুলি চালাতে হয়েছে, মানে একটা যে অজুহাত, ওই অজুহাত অগ্রহণযোগ্য, এটা কিন্তু এই গভর্নমেন্টেরই ফার্স্ট খসড়ায় ছিল। আলটিমেটলি যখন অনুমোদন হলো তখন ওই লাইনটা নাই। তার মানে আপনি কি চাচ্ছেন? আপনি কি আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে চাচ্ছেন? শেখ হাসিনার আমলের মানে 2009 সালের আইনের অনেক ধারা হুবহু রাখা হয়েছে। আবার আপনার কোনো একটা বাহিনীর কোনো একজন সদস্য যদি আইন শৃঙ্খলা মানে মানবাধিকার লঙ্ঘনের সাথে কিংবা গুমের সাথে যদি যুক্ত থাকার ধরনের কোনো অভিযোগ আসে, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা যদি হন, তাহলে তার অধস্তন একজন কর্মকর্তা অন্তর্বর্তীকালীন একটা রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্টটা আবার একজন ম্যাজিস্ট্রেট ভেরিফাই করবেন এবং তথ্য উপাত্ত ঠিক আছে কিনা, প্রমাণাদি ঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করবেন। করার পর তার যদি মনে হয় যে তথ্যপাত্র তিনি পান নাই, তাহলে তিনি সেখান থেকে তাকে খারিজ করে দেবেন। সেটা বলেন তো, একটা বাহিনীর অধস্তন কোনো একজন কর্মকর্তা, তিনি তার ঘাড়ে কয়টা মাথা আছে যে তার উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে সে এরকম একটা প্রতিবেদন দেবে, এবং যেখানে সে জানে যে এরপর তিনি আবার এখান থেকে খারিজ পেয়ে যেতে পারেন। ফলে ওই জিনিসগুলো যেগুলো বিরুদ্ধে আসলে আমরা এতদিন ধরে কথা বলছি, সেই জিনিসগুলো রয়ে গেছে। মানবাধিকার কমিশন আপনার কোথাও কোনো ধরনের আটক কেন্দ্র আছে, সেই আটক কেন্দ্র যদি আছে এই ধরনের যদি মনে করেন আর কি, তারা সেটা পরিদর্শন নিজেরা করতে পারবেন না, এর জন্য তার সরকারের অনুমোদন লাগবে, এটা রাখা হয়েছে। এবং সামরিক আটক কেন্দ্র এইটা ছিল আগে, যুক্ত করা ছিল আগে আইনে, মানে অধ্যাদেশ যেটা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সময়, ওটা বাদ দেওয়া হয়েছে। তার মানে আপনি ওই এর আগে আমরা যেগুলো আয়নাঘর যে সিস্টেমগুলো দেখেছি, সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়ে গেল। আপনার র্যাবের নাম পরিবর্তন করেছেন। নাম পরিবর্তন করার পর কি করেছেন? র্যাবের যে সদস্যরা ছিলেন তারা এসআরবির সদস্য হবেন। র্যাবের যে আইন ছিল সেটাই এখনকার আইন হবে, র্যাবের যে এখতিয়ার ছিল সেটাই থাকবে, এবং র্যাব তারা মানে তাদের আটক কেন্দ্র থাকবে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখতে পারবে। মানে যেটা আগে র্যাবের হাতে যেটা ছিল সেটাই আপনি এখন রেখে দিয়েছেন। তো এসআরবির নাম পরিবর্তন করলেন কেন? ভাই আমি টাকা দিই না, আমার টাকা নিয়ে আপনি শুধু নাম পরিবর্তনের জন্য খরচ হবে, খরচ করার কি দরকার ছিল? র্যাবের মানে র্যাব বাহিনীটাকে বিলুপ্ত করা হবে, এবং বিলুপ্ত করে সেখানে আপনি নতুন করে আইনের আওতায় এনে, মানে নতুন করে আপনি তার কাঠামো তৈরি করে নতুন আইনের ভিত্তিতে আপনি একটা বাহিনী তৈরি করবেন। এটা তো আপনার জাতিসংঘের প্রস্তাব ছিল, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার সময় এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। ইনফ্যাক্ট বিএনপি ইলেকশন আগে 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে তারা এটা বলেছিল, সংবাদ সম্মেলন করে র্যাব বিলুপ্তির কথা বলেছিল। তার মুখে নাম বিলুপ্তির কথা বলেছিলেন জানি না। যেমন ধরেন সরকারের একটা ব্যাপার, এটা আসলে আমি নিজেই এটার জন্য দুঃখিত, মানে আমরা আসলে বুঝতে পারি নাই। আমরা অনেক বলছি যে আচ্ছা ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশ করেছিল আপনারা শক্তিশালী করতে চান, করেন, পরে করেন, কিন্তু তারা তো আসলে শক্তিশালী কিন্তু করেছে। শক্তিশালী কাদেরকে করেছে? যারা গুমের সাথে জড়িত ছিল, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল বা জড়িত থাকে, এবং সরকার নিজেদেরকে শক্তিশালী। কিন্তু তারা তো বলছে আমরা এইটা যাচাই বাছাই করে শক্তিশালী করে উপস্থাপন করব। আমরা টের পাইনি, আসলে আমরা বুঝতে পারি নাই ওনারা নিজেদেরকে শক্তিশালী করতে চাইছেন। ওনারা যেটা বলছেন সেটা কিন্তু ওনারা করছেন, শক্তিশালী করছেন নিজেদেরকে, এবং যারা গুমের সাথে জড়িত থাকে, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে তাদেরকে। এই দুটো আইনে প্রশ্নটা হচ্ছে এরকম 16টা অধ্যাদেশ আছে যেগুলো ওনারা যাচাই বাছাই করে তারপরে আনবেন। এখন এই দুইটা দেখে আমরা তো মানে এখন আমাদের আশঙ্কা তৈরি হয়েছে যে তার মানে কি? তার মানে আমরা তো আবারও মানে যাচাই বাছাই করে আলটিমেটলি শক্তিশালী করা হচ্ছে যারা আসলে অপরাধগুলোর সাথে জড়িত ছিল। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, জি সংক্ষেপে, সেটা হলো 31 দফার কথা বলছিলেন বাউল ভাই। 31 দফার 9 নম্বর দফায় পরিষ্কারভাবে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। তো এই সরকার আসার পরে মানে বিচার বিভাগ সংক্রান্ত 4টা অধ্যাদেশ ছিল, আউটরাইট বাতিল করে দিয়েছে। একটা হচ্ছে বিচার বিভাগের ওই আপনার কি বলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আউটরাইট বাতিল। তো আপনার মানে 31 দফায় 9 দফায় যেটা বলা ছিল সেখানে তো আপনি স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু এখন আপনি কেন করছেন না? এখন আপনি বলবেন আমরা এটাকে যাচাই বাছাই করে আরো শক্তিশালী করে, আমি যেখানে কথা তুলেছি তখন কাউন্টার এসছে যে আমরা তো আরো শক্তিশালী করে আনতে চাইছি। শক্তিশালী করে আপনি কি আবার ওই গুম প্রতিরোধ আইনের মতো কিংবা আপনি এই মানবাধিকার আইনের মতো করবেন? আর আপনার শক্তিশালী করার দরকার কি? মানে আপনি কি বলতে চাচ্ছেন যে একবার এই আইনটা করা হয়ে গেলে তারপর আর করা যাবে না? সেটাই যদি হয় তাহলে আপনি যখন আবার সংবিধান সংস্কারের কথা বলছেন তখন তো আপনি বলছেন যে আমরা এটা সংশোধন করব। তো সংশোধন তো সম্ভব। তাহলে আপনি প্রথমে 133টা অধ্যাদেশ ওভাবে করতেন, আপনি বাতিল না করে, কিংবা আপনি যে যাচাই বাছাইয়ের কথা বলে এইভাবে না আনতেন, আপনি প্রথমে সেটা পাশ করতেন, তারপর আমরা সংসদে আলোচনা হতো, মানুষ তখন জানতো যে আসলে কি ছিল আর এখন আসলে সরকার কি আনতে চাচ্ছে।